তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতাম। বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। একটা লোক ছিল ফায়ারিং করার জন্য, একটাই লোক ছিল। ওই যখনই ও এদিকে এসে গাড়িটা স্লো হয়েছে, ও এক পায়ে ব্যালেন্স করে। এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ। যে ভবানীপুরে আমি হারলাম, যে মানুষটা বলেছে আমি মুখ। প্রিয় দর্শক, চন্দ্রনাথ রথ শুভেন্দুর অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে কে হত্যা করেছে, অবশেষে সেই রহস্য ফাঁস হয়েছে। অবশেষে হত্যাকারীর পরিচয় জানা গিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে সেই হত্যাকারীর পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা শুনলে এবং দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, আপনাদের পায়ের তলার মাটি যাতে সরে না যায় সেজন্য অবশ্যই একটু শক্ত করে বসে থাকুন। কারণ আজকের ভিডিওতে আপনি চন্দ্রনাথ রথের যে হত্যাকারীর নাম শুনতে যাচ্ছেন সেটি একেবারে আপনার পরিচিত একটি নাম। সেটি শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেই হত্যাকারী এত বড় রাঘববোয়াল হবে আমরা আসলে কল্পনা করতে পারিনি। সেই ব্যক্তিটি কিভাবে এই কাজটি করতে পারলো, নিজের কাছের মানুষের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা আসলেই কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে ব্যক্তি নিজের ভাইয়ের মতো ছিল সেই ব্যক্তিকে কিভাবে সে হত্যা করতে পারলো। দর্শক, চলেন আমরা ভিডিওটি দেখে নেই, তারপর আলোচনা করব, সঙ্গেই থাকবেন। মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের নৃশংস খুন। মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে দুষ্কৃতীরা। দুদিক দিয়ে গাড়ি ঘিরে ধরে কাঁচের পিস্তল ঠেকিয়ে পরপর গুলি। ঘটনাস্থলে মৃত্যু চন্দ্রনাথের। কিন্তু কেন টার্গেট চন্দ্রনাথ? শুভেন্দু অধিকারী ভবানীপুরে জেতাতেই কি চন্দ্রনাথ টার্গেট? চন্দ্রনাথের খুনের মাস্টারমাইন্ড কে? তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতাম। এই 19 জন যদি জেলে থাকতো এই খুনগুলো দেখতে হতো। তাতে জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, উদয়ন গুহ, শওকত মোল্লা, জাহাঙ্গীর, ভাইপো এবং পিসির ছত্রছায়ায় তারা যে পরিকল্পনা করছেন কার্যকর্তা এরাই। চন্দ্রনাথ রথের মা ছেলের খুনের জন্য সরাসরি তৃণমূলকেই নিশানা করেছেন। অভিষেকের হুমকির প্রসঙ্গও তুলেছেন তিনি। গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। কিন্তু অভিষেক ঠিক কি হুমকি দিয়েছিলেন? 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, স্টিয়ারিং আমার হাতে থাকবে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর গতিবিধির খুঁটিনাটি থাকতো চন্দ্রনাথের হাতে। তৃণমূলের দুর্নীতির নথি সংগ্রহে দক্ষ সহায়ক ছিলেন চন্দ্রনাথ। জাস্ট এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ। যে ভবানীপুরে আমি হারলাম, যে মানুষটা বলেছে আমি মুখ, সবাই মুখোশ, তার মুখোশ এমনভাবে খুলে পড়েছে। একবার হারলো নন্দীগ্রামে নিজের থেকে জেচে পড়ে গিয়ে, দ্বিতীয়বার হারলো তার নিজের ঘরে। এইটাকে সহ্য করতে পারছে না, এটাকে সহ্য করতে পারছে না। আপনি আমায় বলুন, আপনার টিভি চ্যানেলে কিছু সংবাদ পরিবেশন হচ্ছে, কিছু মানুষের ভালো লাগছে, তাই বলে যদি আপনার ফটোগ্রাফারকে মেরে দেয়, আপনার রিপোর্টারকে মেরে দেয়, তার মানে লক্ষ্যটা হচ্ছে সংবাদ মাধ্যম। ঠিক শুভেন্দু বাবুর সেক্রেটারি, যাকে আপনি জীবনে দেখেছেন চোখে, তারা আপনারা জীবনে চোখে দেখেননি তাকে। আমরা যারা একটু বেশি পলিটিক্সে ঘনিষ্ঠ তারা ছাড়া সাধারণ মানুষ তাকে চোখেও দেখেনি। অন্তরালে যে বসে কাজ করতো সব সেক্রেটারিরাই করে। অভিষেকেরও একজন আছে, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, আর মমতা ব্যানার্জির কয়েকশো, তাদেরও আপনারা সামনে দেখেন না। মুশকিল হচ্ছে সেই মানুষটাকে মারার অর্থ কি? যে তোর ডান হাতটা কেটে দিলাম, আমি যাচ্ছি তো কি হচ্ছে, হ্যাঁ, যাবার সময়ও আমি দাগ কেটে গেলাম। এই যে 15 বছর ধরে শয়ে কর্মী খুন করার পরেও এদের রক্তের পিপাসা মেটেনি। চন্দ্রকে আমি খুব ভালো চিনতাম, আমাদের কোনো ভাবনা নেই। ভাবনাটা এটাই যে ডান হাতটা কেটে দেওয়া হলো। কাটলো কারা? এই শুনুন, এটা তো আর পাড়ার গুন্ডা মারবে না শুভেন্দু সেক্রেটারিকে।
শুভেন্দুর সেক্রেটারিকে তো আর পাড়ার মস্তান মারবে না, পাড়ার তোলাবাজ মারবে না, পাড়ার ইস্যুতে তোর কারোর সঙ্গে সমস্যা নেই। ওকে খুন করা হলো শুভেন্দুর সেক্রেটারি হিসেবে, আর শুভেন্দুর সেক্রেটারিকে কোনো পাড়ার নেতার ক্ষমতা হবে না তাকে গিয়ে মারে। এটা একদম ক্যামাক স্ট্রিট কালীঘাটে শেষ হয়তো নিশানা, এটা হয়তো চলে যাবার আগে শেষ নিশানা করে গেল। হ্যাঁ, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকটা অপরাধীকে চরম দণ্ড দিতে হবে। এমনটা তো নয় যে আমরা হতভম্ব শুধু। ওরা কেন হতভম্ব হলো না? ওরা টুইটটা কি লিখে আগে থেকে রেডি করে রেখেছিল, শিডিউলে দিয়ে রেখেছিল? ঠিক এই সময় ঘটনা ঘটার পরে টুইটটা বাজারে ছেড়ে দেওয়া হবে? মানুষ সেটাও জানতে চাইবে। এত তাড়াতাড়ি রিয়াকশন দেখুন, রাজ্য পুলিশ করবে, সিবিআই করবে, কে করবে পরের কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি আমরা রাজ্য পুলিশকে দিয়ে কেসের রুটে পৌঁছতে পারি, আমাদের সিবিআই এর দরকার কি আছে? আমাদের কোনো সিবিআই এর দরকার নেই। এতদিন সিবিআই এই কারণে চাইতাম কারণ রাজ্য পুলিশকে তদন্ত করতে দেওয়া হতো না। রাজ্য পুলিশ নির্ভীকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারতো না। দময়ন্তী সেন একটা তদন্ত করেছিলেন পার্কস্ট্রিটে 2012 সালে, তারপর তাকে পুলিশ একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল নতুন পুলিশদের লেফট রাইট করানোর জন্য। দেখুন, চন্দ্রনাথ রথ তিনি দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন। যে ঘটনা গতকাল ঘটেছে, এই অসভ্য বর্বরতম ঘটনা, নৃশংস ঘটনার যে কোনো সুস্থ মানুষ ক্ষোভে ফেটে পড়বেন, এটাই স্বাভাবিক। যে বা যারা এর পেছনে রয়েছে, দল রং কোনো কিছু না দেখে অবিলম্বে পুলিশ তাদেরকে তুলুক। এই অপরাধীরা যেন মুক্ত বাতাসে বেশিক্ষণ ঘুরতে না পারে। এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার ইলেকশন কমিশন মেনটেন করছেন, চারপাশে সিসিটিভি ফুটেজ দেখা হোক, এবং আমরাও চাই এই ঘটনার প্রকৃত তদন্ত, প্রকৃত সত্য সামনে আসুক। তাতে যদি সিবিআই এনকোয়ারি হয়, তাহলে কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি হোক। যে বা যারা এর পেছনে রয়েছে, ই শুড বি বিহাইন্ড দ্য বার্স। এই ধরনের ক্রিমিনাল লুম্পেনদের সমাজে থাকার কোনো অধিকার নেই। শুভেন্দু অধিকারী মানুষের ম্যান্ডেট নিয়ে জিতে এসছেন, বিজেপি মানুষের ম্যান্ডেট নিয়ে জিতে এসছে। বিরোধী দল হিসেবে নিশ্চিতভাবে বিজেপি জিতলে আমাদের খারাপ লাগবে, সেটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই ধরনের লুম্পেনগিরি কেউ কখনো বরদাস্ত করতে পারবেন না। যে বা যারা করে থাকুন না কেন, কে করেছেন এখনও জানা যায়নি। অবিলম্বে এই ধরনের লুম্পেনরাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। বিজেপি সরকার সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে এসছে, সবার প্রথম সেই প্রতিশ্রুতি পালন হোক, এই ক্রিমিনালকে অ্যারেস্ট করে। আমি তো বলছি যে যদি কেউ এর মধ্যে জড়িত থেকে থাকে, সে জেলের বাইরে কেন ভাত খাচ্ছে? এখন কোর্ট মনিটর সিবিআই তদন্ত। এখন তৃণমূলের কেউ দুষ্কৃতি সেজে করেছে, নাকি অন্য কেউ করেছে, নাকি করানো হয়েছে, এগুলো সবই সম্ভাবনার বিষয়ে কথা হচ্ছে। প্রকৃত তদন্ত হোক। আজকালকার দিনে ডিজিটাল ফুটপ্রিন্ট জোগাড় করা খুব সহজ। চারপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। হু এভার দ্য কালপ্রিট মে বি বিহাইন্ড দিস, তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। দেখুন, অনেকে বলছে এনকাউন্টার করা হোক। গণতান্ত্রিক দেশে এনকাউন্টার একটা বর্বর শব্দ, তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। আমরাও চাই যে বা যারা, দেখুন চন্দ্রনাথ রথ সে একটা সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, কিন্তু এখন সে কোনো রাজনীতি করে না। সে একজন মানুষ যিনি বিরোধী দলনেতা। আগামী দিনে রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে তিনি নিশ্চিতভাবে বড় জায়গায় থাকবেন। তার ব্যক্তিগত আত্মসহায়কের কাজ করেছেন। সেই মানুষকে যারা এই ধরনের কাজ করেছে, সেই অপরাধীর সমাজে খোলা আকাশে ঘুরে বেড়ানোর কোনো জায়গা নেই। রাজনীতির দলে অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, এইসবের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষের উচিত এই অপরাধীর অবিলম্বে গ্রেপ্তার, যেই করে থাকুক না কেন। গতকাল পর্যন্ত এই পরিবারে যেভাবে মুখের হাসি চওড়া ছিল, কারণ বঙ্গে কার্যত গেরুয়া ঝড় উঠেছে। ফলে সেই জায়গাতে এই রথ পরিবারে রীতিমতো দেখা গেল গুলি করে মারা হলো চন্দ্রনাথ রথকে। আর সেই পরিবারের সদস্য চলে যাওয়াতে রীতিমতো শোকের ছায়া চণ্ডীপুরের কুলুপ গ্রামের রথ পরিবারে। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। আমি কি করে বলবো বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো।
ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবুও তাকে আজকে আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। না, আমরা বললে আরও বলতো যে তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, আমি ঠিক আছি। দিবেন্দুবাবু এসেছিলেন, পীযূষবাবু এসেছিলেন, সৌমেন্দুবাবু ফোন করছিলেন, শুভেন্দুবাবুও ফোন করছিলেন, আমি তখন ফোনটা ধরতে পারিনি। আমাদের রাজ্য সভাপতি সহ বিরোধী দলনেতা যিনি ছিলেন যখন বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সেই সময় আমার ছেলের এই মর্মান্তিক ঘটনাটা আমরা মেনে নিতে পারছি না বাবা। ব্যক্তিগত শত্রুতা কোনো কিছুই নেই, রাজনৈতিক হিংসার জন্যই হয়েছে। এবারের ভোটে যেটা আমার মনে হলো যে দেখো, আমরা তো তৃণমূলপন্থী মানুষ, আমরা তৃণমূল এতদিন ধরে করছি। আমি হয়তো রাজনীতির মানুষ নয়, আমি হয়তো খুব কম সময়ের জন্য এসেছি, আর যদিও বা আমি এসেছি সেটা আমি দিদির জন্য এসেছি। দিদি আমাকে বলেছিলেন আসতে, জয়েন করতে, এবং দিদি ভরসা রেখেছিলেন যে আমি ভালো কাজ করব, সেই জন্য আমার আশা। ঠিক আছে, কারণ দিদিকে আমি না বলতে পারিনি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, ওনার মুখের ওপর না বলাটা আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি এসেছিলাম। এবং আসার পরে আমি রাজনীতিটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছি। বুঝতেও সময় লাগে। এক একজন এখানে যারা রয়েছেন তারা 40 বছর 50 বছর ধরে রাজনীতি করছেন, তাদের সঙ্গে তো আমার কোনো কম্প্যারিজন নেই। কিন্তু আমি সাধারণ মানুষের মতন আমি তোমাকে আজকে এই কথাটা বলছি। আমি কোনো শিল্পী হিসেবে বলছি না, বা আমি কোনো রাজনীতিবিদ হিসেবে বলছি না। আমি আজকে যে কথাটা তোমাকে বলছি সেটা একদম কমন ম্যান হিসেবে বলছি, কমন পার্সন হিসেবে বলছি। আমার চিন্তাধারার দিক দিয়ে আমি বলছি। আমি শিল্পী 30 বছর হয়ে গেল প্রায়, সিনেমা জগতে কাজ করছি। এতদিনের পরিচয়, দিদি নাম্বার 1, অভিনয়, এতগুলো ভাষায় কাজ করা, সব কিছু নিয়ে আমি তোমায় বলছি। যখন আমি প্রচারে যেতাম, এবারের কথা বলছি, আমি যখন এই প্রচারে গেছি বা যখন আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গাড়ি থেকে হাত নাড়তে হয়, সবার সাথে কথা বলতে হয়, তখন মানুষের রাস্তায় যে ঢল আমি দেখেছি, অফুরন্ত ঢল। সেটা শুধু আমার জন্য নয়, দেবের জন্য দেখলে তোমরা বুঝতে পারবে। আমার 3 ডবল ঢল দেবের হয়, শতাব্দী রায়ের জন্যও প্রচুর ঢল। তো আমরা যারা ধরো বহুদিনের শিল্পী, সিনেমা করি, তাদের তো একটা ভালোবাসার জায়গা আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে পছন্দ করে। যখন আমরা রাজনীতির দিক দিয়ে যখন আমরা মাঠে ময়দানে ঘুরি, তখন আমাদের সবসময় এটা মনে হয় যে দলকে ভালোবেসে সবাই রাস্তায় নেমেছে, দলের পাশে থাকার জন্য হয়তো সবাই রাস্তায় নেমেছে। আমরা তো ডেফিনেটলি একটা মুখ, কিন্তু যখন আমি প্রচারে যাচ্ছি তৃণমূল কংগ্রেসে, তখন রাস্তার যে মানুষগুলোকে দেখছি তারা সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তারা আমাদেরকে হাত নাড়ছে বা দেখছে। এবারে যখন আমি প্রচারে গিয়েছিলাম, তখন আমার প্রায় এরকম ধরনের জায়গার সম্মুখীন হতে হয়েছে, যেখানে সবাই আমাকে বলেছে যে দিদি একটা সেলফি তুলে দাও, তোমার জন্যই তো এসেছি, বা দিদি একবার হাতটা মিলিয়ে দাও, বাড়ি চলে যাবো, রান্না বসিয়ে এসেছি, বা দিদি তোমাকে দেখতে পাবো, এটা কখনো ভাবিনি। আমার তখন মনে হয়েছিল যে মানুষ শুধু কি তার মানে আমাকে দেখার জন্যই ভিড়টা করছে। এই কথাগুলো বলার পেছনে তুমি যদি একটুখানি ঘুরে তাকাও, তাহলে তোমার মনে হবে এগুলো কিন্তু অনেকে হয়তো ভ্রুক্ষেপ করবে না। এখন আমি সেটা ভাবছি, তখন আমি কিন্তু সেটা বুঝি। আজকে আমি সেটা ভাবছি যে তাহলে কি এই যে মানুষের ঢল, এই যে মানুষের ভিড়, কোটি কোটি হাজার হাজার মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখছে, যখন আমাদের সভা হচ্ছে সেখানে মানুষের উপস্থিতি, তাহলে এটা কি শুধুই মাত্র আমরা যারা স্টার তাদেরকে দেখার জন্যে? তাহলে এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের কথা কেন তারা বলবে? বা সেলফিটা তুলে পালিয়ে যাচ্ছে কেন? সেলফি তোলা হয়ে গেল, হাত নাড়লো, চলে গেল, দাঁড়িয়ে রইল না, বা কি কথা রচনা ব্যানার্জি বলছে দলকে নিয়ে সেটা শোনার জন্য অপেক্ষা করছে না, এটা কেন হলো? যদি সেইভাবে বিচার করতে যাও, তাহলে মানুষের মনের মধ্যে এটা হয়তো ঢুকে গিয়েছিল যে আমি আর্টিস্টকে দেখতে আসছি, আমাদের প্রিয় দিদিকে দেখতে আসছি, রচনাদিকে দেখতে এসছি, এবং তারপর আমি চলে যাব। মানে তুমি বলছো যে ভোট বাক্সে সেটার প্রতিফলন হয়নি, সেটা আজকে আমরা বুঝতে পারছি। যে তার মানে মানুষ কোনো একটা জায়গায় মানুষের মধ্যে মনে হয়েছে যে না, আমাদের এবার দেখতে হবে, পরিবর্তন চাই।
এটা মানুষের মনের মধ্যে এসছে এবং সেটা আমরা বুঝে গেছি। এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এটা আমাদের কোনো দ্বিমত নেই যে মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষের কোনো একটা জায়গায় হয়তো ভরসা ঢিলে হয়ে গেছিল, যে আমরা 15 বছরে যে ভরসাটা ছিল মানুষের, সেই ভরসাটা কোনো একটা জায়গায় বোধহয় লুজ হয়ে গিয়েছিল, যার জন্য আজকে এইরকমভাবে একটা সোয়াইপ এসে গেল। তো আমি সেই দিক দিয়ে বিচার করছি যে তার মানে এটাই প্রমাণিত যে আজকে শিল্পীরা যারা রাজনীতিতে এসে যারা ভাবছেন যে আমরা রাজনীতিতে এসেছি এবং মাঠে ময়দানে গেলে আমরা ভোট বাক্স ভর্তি করতে পারবো, সেটা কিন্তু ভুল ধারণা। সেই ধারণাটা ভুল, সেই ধারণাটার মধ্যে কোনো সততা নেই। আমরা আসতেই পারি রাজনীতিতে, আমরা রাজনীতি এসে কাজ করতেই পারি, আমাদেরকে দেখার জন্য কিন্তু আসছেন মানুষ। এইবার আমরা যারা ভোটে জয়ী হচ্ছি তারা আমাদেরকে ভোট দিয়ে জয়ী করছে এই ভেবে যে মানুষটাকে আমরা ভালোবাসি, সেই মানুষটাকে ভোট দিয়ে জয়ী করবো যদি সেই মানুষটা ভালো কাজ করে আমাদের জন্য। দেখা যাক না ভালো কাজ করে, তার জন্য কিন্তু আমরা জয়ী হয়েছি। আজকে লোকসভার ভোটে আমাকে জয়ী করেছেন বিকজ রচনা ব্যানার্জি তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, তার জন্যই তৃণমূল আমাকে নিয়ে এসে, নাহলে আমাকে নিয়ে আসতো না তৃণমূল। কিন্তু আজকে আমি আসার পরে আমি যে জয়ী হয়েছি, এই জন্যই জয়ী হয়েছি যে ওরা ভেবেছে রচনা ব্যানার্জি এসেছেন যখন আমার জন্য কিছু ভালো কাজ করবেন। তো সেটার দিক দিয়ে দেখতে গিয়ে আমাকে এখন সেই কাজটা করতে হবে আগামী 5 বছর। তার মধ্যে 2 বছর আমার হয়ে গেছে, দল থাকুক না থাকুক আমাকে যে ভরসাটা মানুষ করেছেন, সেই ভরসাটা করে যে আমাকে জিতিয়েছেন, তার একটা তো দায়বদ্ধতা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। কি মনে হয়েছে আপনার কাছে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আসলে চন্দ্রনাথ রথ কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল না, সে ছিল একজন বেতনভুক্ত কর্মচারী এবং বেসরকারি একজন কর্মচারী। সুতরাং তাকে হত্যার মধ্য দিয়ে আসলে তারা কি প্রমাণ করতে চেয়েছে আমার এখনো মাথায় আসে না। তাকে হত্যা করে আসলে কার লাভ হয়েছে সেটি যদি আপনার কাছে মনে হয় কোনো ব্যক্তির নাম আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাই। দর্শক সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।